আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ইংরেজি গ্রামারের, বিশেষ করে যারা তোমরা নবম শ্রেণী এবং দশম শ্রেণীতে পড়ো, ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেটা খুবই মজার। আমাদের অনেকের কাছে খুবই মজার মনে হয় গ্রামার বিষয়ে। এটা আমাদের কাছে সবচেয়ে সহজ এবং মজার মনে হয়, কিন্তু অনেক সময় এটা আমাদের কাছে খুব একটা কঠিন হয়ে পড়ে। আজকে আমরা কিভাবে একেবারে সহজভাবে এই যে ট্যাগ কোয়েশন, গ্রামারের যে মজার টপিক্সটা নিয়ে আমরা আলোচনা করবো আজকে, সেটা হচ্ছে ট্যাগ কোয়েশন। এই মজার টপিক্সটা আমরা কিভাবে সুন্দরভাবে আনসার করব পরীক্ষায়, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো আমরা শিখি ট্যাগ কোয়েশন আগে কি। ট্যাগ কোয়েশন আগে আমরা জেনে নিই ট্যাগ কোয়েশন মানে কি। আসলে ট্যাগ শব্দের অর্থ আমরা কি জানি? জড়িয়ে দেওয়া। আর কোয়েশন শব্দের কোয়েশ্চেন শব্দটা তো আমাদের খুবই পরিচিত। হ্যাঁ, কোয়েশ্চেন মানে প্রশ্ন, তার মানে দুইটা মিললে কি হলো? ট্যাগ মানে জড়িয়ে দেওয়া, আর কোয়েশ্চেন মানে প্রশ্ন, তার মানে প্রশ্ন জড়িয়ে দেওয়া। একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া থাকবো বা যে কোনো একটা সেন্টেন্স দেওয়া থাকতে পারে, ওইটাকে আমরা কি করতে হবে? প্রশ্ন বানাতে হবে। ঠিক আছে, ওই সেন্টেন্সটার পিছনে আমরা একটা প্রশ্ন জড়িয়ে দেব। এটা কি বলা হয়? মূলত ট্যাগ কোয়েশন। আজকে আমরা কিভাবে সেই ট্যাগ কোয়েশনটা করব। পাসে পাস পাই, আমরা অনেকেই পরীক্ষায় পাসে পাস পাই, আবার কেউ বা চারও আনসার করি। তাই আমরা কিভাবে পাসে পাস পাবো সেটা নিয়ে আজকে আলোচনা করব। আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগে জেনে নেই ট্যাগ কোয়েশন জানতে হলে মূলত আমাদের কি কি জানতে হবে। আমাদের এদিকে যদি বোর্ডের দিকে তাকাও, একটু লক্ষ্য করো, আমাদের একটা নোট লেখা আছে এখানে। এই যে এই সাইডে আমাদের কতগুলা লেখা আছে, এটার মানে কি? এটা একটা নোট। এই যে এই নোটটার মাধ্যমে কিন্তু ট্যাগ কোয়েশন করবো আমরা, আর কিছু লাগবে না। ঠিক আছে, কোনো রুলস টুলস লাগবে না, শুধুমাত্র রুলসটা অনুসরণ করব, সেই অনুযায়ী ট্যাগ কোয়েশন করব। আর একটা মজার বিষয় কি, আমাদের ট্যাগ কোয়েশন করতে কোনো ভয়েস টেন্স লাগে না বা সেন্টেন্সের প্রয়োজন হয় না। শুধুমাত্র এই রুলসের নিয়মগুলো যদি জানি তাহলে আমাদের মোটামুটি হয়ে যাবে। তাহলে আসো আমরা প্র্যাকটিক্যালি কিভাবে ট্যাগ কোয়েশন করব সেটা জানি। প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো, আমরা এখানে কতগুলো সেন্টেন্স লিখছি। মোটামুটি আমাদের 10টা সেন্টেন্স লেখা আছে, আর এই 10টা সেন্টেন্সের ন্যারেশন আজকে আমরা ট্যাগ কোয়েশন আমরা সলভ করব। মোটামুটি যদি 10টা ট্যাগ কোয়েশন এখানে করতে পারি বা তোমরাও শিখতে পারো, আমার মনে হয় যে কখনো আর ট্যাগ কোয়েশন আমরা আটকাবো না। এখানে মোটামুটি সবগুলো রুলসই লেখা আছে। তাইলে খেয়াল করি, আমাদের প্রথম সেন্টেন্সে লেখা আছে প্রথম বাক্য, আই গো টু মার্কেট। এখন ট্যাগ কোয়েশন করার মূল নিয়মটা কি? আসলে ট্যাগ কোয়েশন করার দুইটাই নিয়ম, মাত্র দুইটা নিয়ম। দুইটা নিয়ম কি? ট্যাগ কোয়েশন আমাদের কাজে লাগে দুইটা। নাম্বার 1, সবার আগে আমরা ভার্বটাকে সিলেক্ট করব। 2 নম্বরে আরেকটা কি লাগে আমাদের? আমরা সবাই মোটামুটি জানি যে সাবজেক্ট। ট্যাগ কোয়েশন মানে ভার্ব এবং সাবজেক্ট, এই দুইটার জন্য যদি আমরা চিনি বা জানি, তাহলে ট্যাগ কোয়েশন আমাদের একেবারে সহজ হয়ে যাবে। তাহলে আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জেনে নেই। এখানে দেখো, আমাদের সবার আগে টার্গেট রাখতে হবে সেন্টেন্সটার দিকে তাকায়া, দেন আমরা যে ট্যাগ কোয়েশন করব, ওই সেন্টেন্সের ভিতরে কোনো অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব আছে কিনা। ঠিক আছে, সেটা মডাল অক্সিলারিও হতে পারে। যদি কোনো সাহায্যকারী ভার্ব থাকে, সবার আগে ওই সেন্টেন্স থেকে আমরা সেই সাহায্যকারী ভার্বটাকে নিয়ে আসবো ট্যাগ কোয়েশন করার সময়। ঠিক আছে, দ্বিতীয় কাজ, সাহায্যকারী ভার্ব নিয়ে আনলাম। 2 নম্বরে করতে হবে আমাদের কি? ওই সেন্টেন্সের সাবজেক্টকে দিয়ে দিতে হবে ভার্বের পরে। ঠিক আছে, আমরা কিন্তু জানি নরমালি সাবজেক্ট থাকে আগে, ভার্ব থাকে পরে, কিন্তু ট্যাগের বেলায় যারা আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে একটু ভালো দক্ষ, তারা ট্যাগে একটু ইজিলি ভাবে পারবো। কারণ ট্যাগের বেলায় অক্সিলারিটা আসা পরে সামনে, সাবজেক্ট জায়গা পেছনে, মানে এক কথায় ইন্টারোগেটিভের মতোই। তাইলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কিভাবে জানবো যে এখানে ভার্ব আছে কি না আছে? তাহলে আমরা তো দেখবো, সেন্টেন্সটা তাকাইলে তো দেখতে পাবো যে এখানে কোনো অক্সিলারি আছে কিনা। কারণ অক্সিলারি যদি আসছে আমরা নিয়ে আসবো, না থাকলে আমরা বানাবো। বানানোরও আমাদের এই কৌশল আছে, ওইখানে লিখে আছে। কিন্তু আরেকটা বিষয় এখানে তোমরা খেয়াল রাখবা, যখন আমরা ট্যাগ কোয়েশন করি, কখনো কখনো ট্যাগ কোয়েশনটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেওয়া থাকে, কিন্তু আমাদের নিয়ম কি? ট্যাগ করার সময় সবসময় যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে থাকে বা হাবোধক থাকে, ওই বাক্যটাকে বা সেন্টেন্সটাকে আমরা সবসময় না বোধক করতে হবে, মানে ভার্বের অক্সিলারি ভার্বের পর একটা নট যুক্ত করতে হবে। আর যদি দেওয়া থাকে উপরে, যদি এটা সেন্টেন্সটা না বোধক দেওয়া থাকে, তাহলে আমরা এখানে ওই যে নটটাকে আমরা আর ওখানে আর আনার প্রয়োজন নেই, শুধু হাবোধক করে দেব। ঠিক আছে, তাহলে আসো আমরা, তাহলে ধরো আমাদের মোটামুটি আমাদের একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে, যদি কোনো বি ভার্ব না থাকে, যেটা আমাদের খুব কনফিউজ হয়, যে বি ভার্ব না থাকলে আমরা ভার্বটাকে খুঁজে আনতে পারি না। কারণ বি ভার্ব থাকলে তো নরমালি আমরা নিয়ে আসি অক্সিলারিটার সামনে, কিন্তু এই যে মূল ভার্বটা থাকে, এই ভার্বটা থেকে আমরা বানাতে অনেকে একটু আটকে যাই। আর যারা আটকে যায় তাদের জন্য আজকের এই নোটটা। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা যদি একটু তাকাই, আই গো টু মার্কেট, এই সেন্টেন্সে কি কোনো অক্সিলারি আছে? নাই।
এখানে কোনো অক্সিলারি নাই, কোনো মডাল ভার্বও নাই। তাহলে আমরা কি করব, অক্সিলারি তো বানাই নিতে হবে। হ্যাঁ, বানানোর উপায়টা কি আমাদের, এখানে একটু তাকাও নোটের দিকে। এখানে লিখে আছে দেখো, B1 ইকুয়াল টু ডোন্ট, B2 ইকুয়াল টু ডিডন্ট, বি দেয়াল এস অবলিক ইয়েস দেওয়া আছে। এটার মানে কি, ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে যে মূল ভার্বটা থাকবে, যখন আমাদের অক্সিলারি ভার্বটা না থাকবে তখন আমরা এই ফরম্যাটটা ফলো করব। যখন মূল ভার্বটা থাকবে আর মূল ভার্বের সাথে যখন এস বা ইয়েস থাকবে তখন আমরা অক্সিলারিটা নেব ডাস। আর যখন B1 থাকবে তখন ডোন্ট, B2 থাকলে ডিডন্ট, আর ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে ডাজন্ট। ঠিক আছে, কিন্তু এখানে একটু ফ্যাক্ট আছে। এই যে 3 নাম্বারটা, ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে বললাম যে ডাজন্ট হয়, কিন্তু নিচে আবার লেখা আছে শর্ত, সাবজেক্টটা যদি দে হয় বা থাকে তখন ডাজন্ট হবে না। সেটা আমরা সেন্টেন্স যখন করতে যাব তখন প্র্যাকটিক্যালি দেখতেছি। তাহলে দেখো এখানে যদি আমরা তাকাই সেন্টেন্সটার দিকে, এখানে কোনো অক্সিলারি নাই, তাহলে আমরা ধরতে হবে কাকে, মূল ভার্বকে। তাহলে এই সেন্টেন্সে মূল ভার্বকে, মূল ভার্ব ছিল গো, এ গো। এটা কোন ভার্বের কয় নাম্বারে আছে আমরা জানি, মূলত গো। গো হইছে ভার্বের 1 নাম্বার, মানে B1। গো, ওয়েন্ট, গন। গো এর 1 নাম্বার ফর্ম হইছে প্রেজেন্ট ফর্ম হইছে গো, পাস্ট ফর্ম ওয়েন, টিপি ফর্ম গন। তাইলে আমরা যদি 1 নাম্বার হয় তখন আমরা অনায়াসে ওইখান থেকে নেব ডোন্ট। কিন্তু এখানে কিন্তু প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, নট যুক্ত করা আছে। তোমরা এটা খেয়াল রাখবা, যখন সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয় তখন কিন্তু তোমরা নট নিবা না। আমি কিন্তু একটা তোমাদেরকে বোঝানোর জন্য দিয়ে দিছি নট, কারণ বেশিরভাগ সেন্টেন্সে আমাদের নট যুক্ত করতে হয়। তোমরা তখন আর নট নিবা না যদি সেন্টেন্সের ভিতরে নট দেওয়া থাকে। তাহলে B1 যত আছে, তাহলে আমরা কি নিতে পারি, সবার আগে কাজ অক্সিলারি ভার্ব বানিয়ে নেওয়া। তাহলে আমরা দিতে পারি এখানে ডোন্ট। কি দিতে পারি, যত B1 আছে আমরা ডোন্ট দিতে পারি, ডোন্ট। হ্যাঁ, আমি ডোন্ট নট যুক্ত করছি কারণ দেখেছি যে আমার এই সেন্টেন্সে কোনো নট নাই বা নাবোধক কোনো শব্দ নাই, এই জন্য আমি নট যুক্ত করছি। এখন আমাদের দ্বিতীয় কাজ কি, দ্বিতীয় কাজ হবে উক্ত সেন্টেন্সের সাবজেক্টটা খুঁজে বের করা। সাবজেক্টকে, তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট কি এখানে আই, ডোন্ট আই। ডোন্ট ভার্বও দিলাম, এবার সাবজেক্টও দিলাম। এখন কাজ কি, যেহেতু আমাদের এটার নাম হইছে টেক কুইশন মানে কোশ্চেন, তাহলে আমরা একটা কোশ্চেন চিহ্ন দিয়ে দেবো, ইন্টারোগেটিভ চিহ্ন সবসময় দিব পিছনে। এই মোটামুটি আমাদের হয়ে গেছে, একেবারে ইজি কিন্তু, নাম্বার সহজে তোলা। 2 নাম্বার সেন্টেন্সের দিকে তাকাই, লিখে আছে আই কল্ড হিম। এটা দেখো এখানে যদি আমরা তাকাই দেখতে পারতেছি কোনো অক্সিলারি নাই, তার মানে কি মেইন ভার্ব, বাক্যে মেইন ভার্ব আছে। তাহলে মেইন ভার্বের দিকে তাকাবো, মেইন ভার্ব অনুযায়ী আমরা অক্সিলারি বানাবো। তাহলে মেইন ভার্বটার দিকে যদি তাকাই, এই মেইন ভার্বটা ভার্বের কয় নাম্বার রূপে আছে, B1 না B2 না B3? ইডি আছে, ভার্বের শেষে ইডি থাকে। আমরা প্রায় সময় জানি যদি ভার্বের শেষে ইডি থাকে এটা প্রেজেন্ট পাস্ট ফর্মে চলে যায়। ঠিক আছে, তাহলে ইডি যত আছে, আর দেখতে আমরা পারতেছি কল, কল্ড মানে B2, আর B2 থাকলে আমরা নিতে পারি কি ডিডন্ট, কি ডিডন্ট। তাহলে আমরা অনায়াসে লিখতে পারি কি এখানে ডিডন্ট, ডিডন্ট। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকে একটা ভুল করো, সেই ভুলটা কি, যে আমরা এটা লিখার সময় এখানে ট্যাগ করার সময় প্রথম অক্ষরটা বড় হাতের দিই অনেকেই, কিন্তু এটা কখনো করা যাবে না। ঠিক আছে, এটার জন্য নাম্বারটা পুরোটাই কাটা যেতে পারে, কারণ আমরা যখন ইন্টারোগেটিভ করি তখন কিন্তু আমরা এই অক্সিলারি ভার্বের প্রথম অক্ষরটা বড় হাতের দিই, কিন্তু ট্যাগের সময় এটা করা যাবে না। ট্যাগের সময় সব সময় সবগুলো অক্ষরই স্মল লেটারে হবে। তাহলে ডোন্ট ডিডন্ট দিলাম, যেহেতু B2 আছে ডিডন্ট। এখন আমাদের কাজ কি, উক্ত সেন্টেন্সের সাবজেক্ট খোঁজা। তাহলে সাবজেক্ট আছে কিনা আমরা দেখি, এই যে কল্ড, কল্ডের আগে কি আই, আই তো সাবজেক্ট, তো আই দিয়ে দেই আই। ঠিক আছে, তাহলে এখন অবশেষে কি দিতে পারি, চিহ্ন। যেহেতু টেকনিশিয়ান একটা চিহ্ন তো দিতে হবে, সব টেকনিশিয়ানে অবশেষে একটা চিহ্ন দিতে হবে। এই তো শেষ, একেবারে সহজ, কিন্তু দুইটা জিনিস আমাদের কাজে লাগতেছে। মোটামুটি এটা শেষ। এবার 3-এ আসি, হি গোস টু স্কুল এভরিডে। এখানেও তো কোনো অক্সিলারি নাই। ঠিক আছে, মূলত আমাদের এই পুরাটা সেন্টেন্সে একটা অক্সিলারি নাই, আমরা মেইন ভার্ব নিয়ে কাজ করতেছি। এখানে কিভাবে অক্সিলারি বানাবো, হি গোস টু স্কুল এভরিডে। হ্যাঁ, তাহলে এখানে অক্সিলারি নাই, আমরা বানাই নিতে হবে অক্সিলারি। তাহলে আমরা মূল ভার্বের দিকে তাকাতে হবে, মূল ভার্বটা কে এখানে, গোস। কি গোস, তার মানে কি ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত কথা ছিল আমাদের। এখানে যদি এস বা ইয়েস যুক্ত থাকে তখন ডাজন্ট হবে। এখানে যদি আমরা তাকাই ভার্বের দিকে, এই দেখো এই ভার্বের বেস ফর্ম কিন্তু ছিল গো, গো থেকে কিন্তু গোজ হয়েছে, তার মানে গো ছিল এখানে প্রথম, তাহলে গোস। ওই যে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ইএস যুক্ত হয়েছে। কিন্তু যেহেতু আমাদের
মেইন বেস ফর্মের সাথে ইএস যুক্ত আছে, তাইলে আমরা ধরতে পারি যে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত আছে। আর ভার্বের সাথে যখন এস বা ইএস যুক্ত থাকবে তখন আমরা কি নিতে পারি অক্সিলারি, এই যে ভার্বের সাথে এস বা ইএস থাকলে ডাজন্ট দিতে পারি। আর সেন্টেন্সটার দিকে তো তাকাইলাম, আমরা তাকাই দেখলাম যে এটা পুরোটাই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, ঠিক আছে, এখানে কোনো নাবোধক শব্দ নাই, তাহলে আমরা অনায়াসে দিতে পারি কি ডাজন্ট, ডাজন্ট, ঠিক আছে, এ ডাজন্ট, ডাজন্ট। এখন কি সাবজেক্ট নেব, ডাজন্ট দিলাম আমরা ভার্ব, এখন সাবজেক্টটা কি নেব, অবশ্যই এখানে সাবজেক্ট আছে, ভার্বের আগে তো সাবজেক্ট থাকে, তাহলে হি আছে, তাহলে আমরা হি দিতে পারি, ঠিক আছে, সাবজেক্ট, এখন আমরা হি দিয়ে দেব। হি মানে কি বড় হাতের না ছোট হাতের, ছোট হাতের হি। ওকে, এবার নেক্সট চতুর্থ সেন্টেন্সে আসি। এভরিবডি লাভস হার মাদার, প্রত্যেকে তার মাকে ভালোবাসে। এই সেন্টেন্সটার দিকে যদি তাকাই আমরা আগে সবার আগে লক্ষ্য করব যে অক্সিলারি আছে কিনা অথবা এটা নাবোধক কিনা। সেন্টেন্সের দিকে তাকালাম আমরা দেখতেছি কোনো এখানে নাবোধক শব্দও নাই, নটও যুক্ত নাই, এবং কি নাই, কোনো অক্সিলারি নাই, তার মানে আমাদের মেইন ভার্বের দিকে তাকাতে হবে। তাহলে মেইন ভার্বকে এখানে লাভস, মানে কি ভার্বের সাথে এস আছে। এখন এটার দিকে একটু খেয়াল করো, এই সেন্টেন্সটার দিকে আমরা এখনই কিন্তু বলছিলাম যে ভার্বের সাথে যদি এস বা ইএস যুক্ত থাকে তখন ডাজন্ট বসবে, কিন্তু এখানে কিন্তু সত্যি ভার্বের সাথে এস আছে, ঠিক আছে, তাহলে তো এখানে ডাজন্ট বসার কথা অক্সিলারিটা, কিন্তু না, এখানে ডাজন্ট বসবে না। বলতে পারো যে কেন এখানে ডাজন্ট বসবে না, এর উত্তর হিসেবে এখানে দেখো একটা শর্ত দেওয়া আছে, এই যে 3 নাম্বার থেকে এই শর্তটা আসছে, যদি সাবজেক্টটা দেয়া হয়, ভার্বের দিকে তাকাবো তো অবশ্যই, কিন্তু সাবজেক্টের দিকে একটু তাকাতে হবে, সাবজেক্টটা দেয়া থাকলে ডাজন্ট হবে না। এখন তোমরা বলতে পারো যে এখানে আবার সাবজেক্ট দেয়া হবে কিভাবে, এখানে তো এভরিবডি আছে। ওখানে আমি বলবো তোমাকে, আমার যে একটা নোট লেখা আছে একটু নিচের দিকে তাকাও, সাবজেক্ট দেওয়ার নোটে লেখা আছে এভরিবডি, সামবডি, নোবডি প্লাস ডট ডট বডি, যদি থাকে তখন দেয়া হয় সাবজেক্টটা, এর মানে কি সব সময় খেয়াল রাখবা, আমি কিন্তু সবগুলা লিখি না জায়গার স্বল্পতার কারণে, এভরিবডি, সামবডি, নোবডি, এনিবডি, হ্যাঁ, ডট ডট অনেক কিছু, মানে শেষে বডি থাকবে, কি এক কথা শেষে বডি থাকবে, তখন বুঝে নিও সাবজেক্টটা দেয়া হয়ে যাবে। মানে এরকম যদি শব্দ থাকে আমাদের পরিচিত এই শব্দগুলা লাস্টের শেষে বডি থাকে, ঠিক আছে, এরকম থাকলে আমরা কি দিতে পারি, দেয়া দিতে পারি। তাই এখানে যদি লক্ষ্য করি এভরিবডি, এই বডি শব্দটা এখানে আছে না, হ্যাঁ, এভরি তো আছে, তাহলে তো আমাদের ওখানে ফরম্যাটে ছিল যে এভরিবডি থাকলেই আমরা দেয়া দেব সাবজেক্টকে, ভার্ব যেটার মধ্যে এটা থাকুক, ঠিক আছে, ওইদিকে আমরা তাকানোর দরকার নাই, শুধু সাবজেক্টের দিকে তাকায় সেটা পরিবর্তন করব, ঠিক আছে। তাহলে আমরা এখন কি দেব, এখানে সাবজেক্টটা দেয়া থাকলে ডাজন্ট হবে না, তার মানে কে হবে, দেয়ের সাথে সবসময় ডো বসে, ঠিক আছে। তাহলে সেন্টেন্সটা হাবোধক না নাবোধক, যেহেতু হাবোধক তাহলে আমরা দিতে পারি ডোন্ট, কি ডোন্ট দে, তাহলে এটা হবে কি ডোন্ট। ডোন্ট দিলাম কেন, সাবজেক্টের দিকে তাকায়া, তাহলে ডোন্ট, হ্যাঁ, দে, THEY, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে, এটা এইভাবে করবা। পাশে আসি, দেখো 5 নম্বরে কি বলছে, নাথিং হ্যাজ বিন ফিনিশড, এখানে কি লক্ষ্য করা যাইতেছে, আমি বলছিলাম সবার আগে আমরা সেন্টেন্সটার দিকে তাকাবো, তাকে তারা সবার আগে সিলেক্ট করব কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা, যদি না থাকে আমরা বানাই নিব মেইন ভার্বকে ধরে, ঠিক আছে। এই যে সেন্টেন্সটার দিকে তাকাই আমরা যদি, তাহলে এই সেন্টেন্সের দিকে দেখতেছি যে কোনো অক্সিলারি ভার্ব আছে, অবশ্যই আছে, আর সেটাকে হ্যাজ, তাহলে আমরা এই হ্যাজ কে নেব, অক্সিলারি থাকা মানে ওকে সামনে নিয়ে আসা, তাহলে আমরা নিতে পারি অনায়াসে হ্যাজ কে, হ্যাজ। এখন খেয়াল করো, এরপরে শর্ত ছিল, বলছিলাম যে সেন্টেন্সটা অক্সিলারি নিয়ে আসার পরে কাজ কি, সেন্টেন্সটা হাবোধক নাকি নাবোধক। এই সেন্টেন্সের দিকে যদি তাকাই এখানে আমরা দেখতে পারতেছি সেন্টেন্সটার ভিতরে একটা নাবোধক শব্দ অবস্থান করতেছে, আর সেটা কি নাথিং। নাথিং শব্দটা কিন্তু নাবোধক, তার মানে কি কিছুই না, নাথিং মানে কি কিছুই না, তার মানে এটা নাবোধক। ওকে, এরকম নাবোধক শব্দ বলতে পারো যে আমরা আর যদি আসে তাহলে কিভাবে চিনবো, তোমাদের সুবিধার্থে দেখো এখানে কিছু নাবোধক শব্দ আমি লিখে দিছি, কারণ এই শব্দগুলো আমাদেরকে পরীক্ষায় অনেক কনফিউজ করে দেয়, এখানে সাবজেক্টটা কি হবে, সাবজেক্টটা তখন আমরা খুঁজে বের করতে পারি না, এই নাথিং থাকার কারণে আমরা বুঝি না যে আরে সাবজেক্ট কোথায় হবে, ভার্ব তো পাইছি, আর ভার্ব দিলে তো সাবজেক্ট না দিলে হবে না। তাহলে তোমাদের সুবিধার্থে বলতেছি, দেখো এখানে কিছু নেগেটিভ শব্দ লেখা আছে আমাদের, হার্ডলি, সেলডম, স্ক্যার্সলি, নেভার,
নাথিং, ফিউ, লিটল, রেয়ারলি, নোবডি, নান। তার মানে এই শব্দগুলো যখন সেন্টেন্সের প্রথমে থাকবে বা মাঝখানে থাকতে পারে বা শেষে থাকতে পারে, যদি এই শব্দগুলোর থেকে কোনো একটা শব্দকে তুমি সেন্টেন্সের ভিতরে দেখতে পাও, তখন মনে করে নিও সেন্টেন্সটা অবশ্যই নাবোধক। তখন আমরা ওই সেন্টেন্সে অক্সিলারির সাথে নট যুক্ত করব না। তাহলে কি করব? হ্যাজ দিলাম আমরা। এখন নাথিং থাকলে সাবজেক্টটা কি হবে বলতে পারো? এখন আমাদের এখানে আছে নোটে, নোটে আমাদের লেখা ছিল দেওয়া, এখানে সাবজেক্টের 2 নাম্বার রয়েছে সামথিং, নাথিং, এনিথিং, এভরিথিং, মেনি থিং, অনেক কিছু হতে পারে। মানে লাস্টে থিং থাকবে, এই ডট ডট দিয়ে বুঝাইলাম থিং, THING। থিং থাকলে অবশেষে সব সময় সাবজেক্টটা ইট হয়। সামথিং, এনিথিং, মেনি থিং, হ্যাঁ, এভরিথিং, নাথিং, এগুলো থাকলে সাবজেক্টটা ইট হবে। আর আর উপরেরটা বলছিলাম যদি বডি থাকে লাস্টে, এভরিবডি, সামবডি, নোবডি, এনিবডি, এগুলা থাকলে হবে দে। আর থিং থাকলে ইট। তাহলে এখানে সাবজেক্ট নাই, তাহলে আমরা কি দিতে পারি? লাস্টে তো থিং আছে, মানে নাথিং। নাথিং একদিকে নেগেটিভ শব্দ, আবার নাথিং থাকার কারণে আমরা শব্দটা সাবজেক্টটা দেবো ইট, হ্যাজ ইট। ঠিক আছে, হ্যাজ ইট। এবার খেয়াল করো, মোটামুটি কিন্তু শেষ এটাও। এবার 6 যাই, দেখো ডোন্ট টেল এ লাই। এই সেন্টেন্সটার দিকে লক্ষ্য করি। এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স আমরা দেখতে বুঝতেছি, এটা আমাদের একটা পরিচিত সাবজেক্ট। ডোন্ট টেল এ লাই, এটা বেশিরভাগ প্রশ্নে দেখা যায়। এরকম সেন্টেন্স যদি দেখো ডোন্ট বা নেভার দিয়ে শুরু হয়েছে, ডোন্ট বা নেভার দিয়ে শুরু হলে অনায়াসে এই সেন্টেন্সটার ট্যাগ কোয়েশ্চেন তোমরা মুখস্থ করে নেবে। কি হবে? এখানে লেখা আছে, দাও, হ্যাঁ, ডোন্ট বা নেভার দিয়ে শুরু হলে ট্যাগ হবে উইল ইউ। তখন আর তোমাকে সাবজেক্টও খুঁজতে হবে না, হ্যাঁ, ভার্বও খুঁজতে হবে না, সরাসরি উইল দিয়ে দিবা। কি? উইল ইউ। তাহলে আমরা দিতে পারি এখানে কি? উইল ইউ, যেহেতু ডোন্ট দিয়ে শুরু হয়েছে, উইল ইউ। এখন আমাদের কিন্তু এখানে সাবজেক্টও লাগছে না, ভার্বও খোঁজা লাগছে না, ডাইরেক্ট ডোন্ট বা নেভার দিয়ে সেন্টেন্সটা শুরু হলে সূত্রটা মুখস্থ করে দিবা, তখন উইল ইউ বসে ট্যাগটা। ওপেন দ্য ডোর, তার মানে এটা কি? ওপেন দ্য উইন্ডো, এই সেন্টেন্সটার মানে কি? এখানে ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে, তার মানে আমরা লক্ষ্য করতে পারছি ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ হবে উইল ইউ। কি? উইল ইউ। মেইন ভার্ব দিয়ে যখন কোনো সেন্টেন্স শুরু হবে তখন মনে করে নেবা এটা উইল ইউ বসবে সবসময়। তখন আর তোমাকে সাবজেক্টও বিচারতে হবে না, ভার্বকেও বিচারতে হবে না, সরাসরি ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে এই যে রুলস দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স হলে ট্যাগ হবে উইল ইউ। তাহলে আমরা এখানে লিখতে পারি কি? উইল ইউ, উইল ইউ, প্রশ্নবোধক চিহ্ন। 8 নম্বরে দেখো লেট আস গো ফর ওয়াক। একটু লক্ষ্য করো, এখানে এটা কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স। লেট আস, লেট আস দিয়ে অনেক ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, কিন্তু একটা বিষয় খেয়াল করবে, এখানে কোনো ট্যাগ কোয়েশ্চেন করার সময় যদি দেখো শুরুতেই লেট আস আছে, লেট, তারপরে কি থাকবে? একটা অবজেক্ট থাকবে আস, অবজেক্টিভ ফর্মটা কি? আস। লেটের পরে যদি একমাত্র আস থাকে তখন ওইটার ট্যাগ হবে সব সময়, মুখস্থ করে নিবা, লেটাস থাকলে শ্যাল উই, লেটাস থাকলে শ্যাল উই। তখন আমাকে আর কষ্ট করে কোনটা বার কোনটা সাবজেক্ট এটা খোঁজার প্রয়োজন নাই, এখান থেকে আমরা মুখস্থ করে নেব। কি দেখো, ওই যে শেষের উল্টা আমাদের নোটটা দেওয়া ছিল, লেটাস বা লেটস বা লেটাস দিয়ে বাক্যটি শুরু হলে বাক্যের ট্যাগ হবে শ্যাল উই। তার মানে তোমরা যদি এই নোটটা ফরম্যাটটা খাতায় তুলে নাও তাহলে করে আমার মনে হয় যে আজীবন আর কোনো সমস্যা হবে না। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? লেট আস গো ফর ওয়াক। তাহলে লেটাস থাকলে আমরা জানি অবশ্যই কি লিখতে পারি আমরা? লেটাস থাকলে শ্যাল উই, শ্যাল উই, প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, শ্যাল উই একেবারে ইজি কিন্তু। ইম্পারেটিভ সেন্টেন্সে উইল ইউ, আর লেটাস দিয়ে সেন্টেন্সটা শুরু হলে শ্যাল উই। এবার এই সেন্টেন্সের সাথে মিল রেখা 9 নম্বর সেন্টেন্সের দিকে একটু লক্ষ্য করো। লক্ষ্য করলে কি দেখতে পাচ্ছ? লেট হিম ডু দা ওয়ার্ক। পরীক্ষা আবার তোমরা মনে করতে পারো যে আরে লেট থাকলে না শ্যালুই বসে, এই ভুলটা কিন্তু কখনো করবা না। আমি কিন্তু বললাম লেটের পরে অবজেক্টটা যদি আস থাকে তখন বসবে শ্যালুই, কিন্তু কিন্তু লেটের পরে অন্য কোনো অবজেক্ট থাকলে সেটা যে কোনো অবজেক্ট হোক, আস বাদে যত অবজেক্ট আছে সেটাই হোক, কিন্তু কখনো শ্যালুই হবে না, তখন এটা চলে যাবে ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়মে উইল ইউ, উইল ইউ। দেখো এখানে খেয়াল করো, লেট হিম ডু দা ওয়ার্ক, এখানেও লেটের পরে অবজেক্ট ছিল কিন্তু এখানেও লেটের পরে অবজেক্ট আছে, পার্থক্য একটাই, লেটের পরে আস থাকলে শ্যাল উই, কিন্তু লেটের পরে অন্য যে কোনো অবজেক্ট থাকলে উইল ইউ। শর্ত একটাই যে লেটের সাথে আস থাকলে তখন শ্যাল উই হবে। তাহলে আমরা দিতে পারি কি? উইল ইউ, উইল ইউ। হ্যাঁ, লাস্ট সেন্টেন্সের দিকে আমরা তাকাই 10 নাম্বার সেন্টেন্স।
মজার একটা সেন্টেন্স, দ্য বয়েজ প্লে ইন দ্য ফিল্ড। বালকেরা কি করতেছে? মাঠে খেলতেছে। হ্যাঁ, খেলছে। এখন এই সেন্টেন্সটার দিকে তাকাও, অক্সিলারি তো নাই, ঠিক না? হ্যাঁ, অক্সিলারি নাই, কারণ অক্সিলারি দিয়ে যেগুলো আসে আমরা সচরাচর পারি, অক্সিলারিটা সামনে নিয়ে আসি, একটা নোট দিয়ে অবজেক্ট সাবজেক্টটা দিয়ে দিই। এই জন্য আমি আজকে মেইন ভার্ব দিয়ে শুরু করছি। তাহলে এখানে আগে সবার আগে খুঁজতে হবে কি অক্সিলারি আছে কি নাই। তাহলে আমাদের মেইন ভার্বকে টার্গেট রাখতে হবে। মেইন ভার্বকে এখানে প্লে। এখন লক্ষ্য করো তো প্লেটা কোন টেন্সের? ভার্বের কয় নাম্বার ফর্মে? B1 না B2 না B3? অবশ্যই B1। প্লে কি B1, আর ভার্বের সাথে তো এস নাই, তাহলে B1 থাকলে আমরা ডোন্ট দিতে পারি, ঠিক না? B1 থাকলে ডোন্ট। কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য করে, আমরা যদি ডোন্ট দেই, যেহেতু নাবোধক শব্দ নাই, তাহলে আমরা ডোন্ট দিতে পারি, ডোন্ট। এখন সাবজেক্টটার দিকে একটু খেয়াল করো, সাবজেক্টটা কি নেব, কাকে নেব? দা বয়কে তো সাবজেক্ট নেব না আমি। আর কখনো নাউনে নাউন সাবজেক্টিভ ফর্ম হয় না, সবসময় প্রনাউন হয়, এই জিনিসটা সবসময় খেয়াল রাখবা। একটু লক্ষ্য করো, এখানে একটা আমাদের রুলস আছে। এই রুলসটা কি দেখো, নাউনের শেষে এস থাকলে সাবজেক্টটি দে হয়। তার মানে দা বয়েজ এটা তো একটা নাউন, এখন ওইটার শেষে কিন্তু এস আছে, তার মানে এটা কি প্লুরাল হয়ে গেছে। আর সাবজেক্টটা যখন প্লুরাল হয়, ভার্বটা তো প্লুরালই যাবে। তার মানে এখানে দা বয়েজ মানে ভার্বের সাথে নাউনের সাথে এস থাকলে আমরা অনায়াসে সাবজেক্টটা দেব দে, ডোন্ট দে, ডোন্ট দে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝছো, কারণ আমার মনে হয় এখানে তেমন কিছু কঠিন নাই। আবার তোমাদের আরো সুবিধার্থে আমি বলতেছি, তোমরা যখন পরীক্ষা দিবা তখন অবশ্যই তো আমার কথাগুলো মনে থাকবে না, তখন তোমাদের সুবিধার জন্য বলছি যে এই যে এখানে একটা নোট, এই নোটটা তোমরা যদি একটু খাতায় কষ্ট করে উঠিয়ে নিতে পারো, হ্যাঁ, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। জাস্ট এখানে আজকের ক্লাস শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।